তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আইসি একাডেমিতে। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের যে মক টেস্ট গুলো হয়ে গেছে অফলাইনে, তোমরা যে মক টেস্ট গুলো দিয়েছো, সেই মক টেস্ট তোমাদের ডব্লিউবিসিএস সহ বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই মক টেস্ট 1 এবং মক টেস্ট 2 এর আজকে আমরা অ্যানালিসিস করতে চলেছি। এবং কি অ্যানালিসিস করব মক টেস্ট 1 এবং মক টেস্ট 2 এর? সায়েন্সের অ্যানালিসিস কিন্তু আজকে আমরা করতে চলেছি। তো চলো দেখে নি মক টেস্ট 1 এবং মক টেস্ট 2 এর মধ্যে মক টেস্ট 1 এ ফার্স্ট কোশ্চেন কি ছিল। বলছে which one among the following animal tissue transport hormones, heat and maintains water balance in our body। মানে কোন হরমোনের জন্য কোন টিস্যু আমাদের দেহে হরমোন, হিট, ওয়াটার ব্যালেন্স এগুলোকে ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো অবশ্যই এটার আনসার কি হয়ে যাবে? ব্লাড। এবং এই ব্লাড কি করে? এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে এই সমস্ত জিনিসগুলো যেগুলো কোশ্চেনে মেনশন আছে। তোমার মনে হবে ম্যাম কানেকটিভ টিস্যু কেন হবে না? তার কারণ কানেকটিভ টিস্যুর উদাহরণ ব্লাড বা রক্ত ছাড়াও অস্থি হয়, তরুণাস্থি হয়। তো সেই কারণে যেহেতু অস্থি, তরুণাস্থি কখনোই হিট, হরমোন বা ওয়াটার ব্যালেন্সকে মেনটেন করতে পারে না, এবং একদম কাছাকাছি সঠিক আনসার হিসেবে ব্লাড দেওয়া আছে, তাই সঠিক উত্তর এখানে ব্লাডকেই চুজ করতে হবে, কানেকটিভ টিস্যু নয়। চলে আসি পরবর্তী প্রশ্নে। বলছে ইন উগামি ফার্টিলাইজেশন ইনভলভ। উগামিতে ফার্টিলাইজেশনে কি পদ্ধতি ব্যবহৃত হয়? তো যদি আমি একটু ছবি দেখাই তোমাদেরকে, একটু ভালো করে দেখো। উগামিতে দেখো একটা ওভাম আছে, যে ওভামটা অনেকটাই বড় সাইজে, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, অর্থাৎ মোটাইল নয়। আর আরেকটা আছে যেটা স্পার্ম, এবং এও কিন্তু 23টা ক্রোমোজোমই বহন করছে, কিন্তু এই স্পার্ম হয় অতি ক্ষুদ্রাকার এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এবং এই নন মোটাইল অর্থাৎ যে মুভ করতে পারে না, সেই রকম লার্জ ওভামের সাথে অতি ক্ষুদ্রাকার স্পার্মের মতন মোটাইল, মানে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এই রকম সেলের যে তোমার মানে সংযোজন বা ফিউশন, সেটাকেই কিন্তু উগামি বলা হয়ে থাকে। তাই সঠিক আনসার এখানে হবে বি, এ লার্জ নন মোটাইল ফিমেল গ্যামেট অ্যান্ড এ স্মল মোটাইল মেল গ্যামেট। চলো পরবর্তীতে যাই। এরপর আমরা বলছে কম্বাশন অফ এ ক্যান্ডেল ইজ এ অর অ্যান। কম্বাশন অফ এ ক্যান্ডেল মানে যখন ক্যান্ডেলকে জ্বালানো হচ্ছে, তখন ক্যান্ডেলের যে ফিতেটা থাকে, সেই ফিতেটা আগুনের সংস্পর্শে, মানে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলতে আরম্ভ করছে, বার্ন করছে। তো বলছে এই জিনিসটাকে কি বলা হয়ে থাকে? ফটোকেমিক্যাল রিয়াকশন, ফিজিক্যাল চেঞ্জ, এন্ডোথার্মিক রিয়াকশন না এক্সোথার্মিক রিয়াকশন? দেখো, যদি আমরা ক্যান্ডেলের কথায় আসি বা মোমবাতির কথায় আসি, সেখানে এই যে সলতেটা পুড়ে যাচ্ছে, সেটা কিন্তু পুনরায় উদ্ধার করা যায় না, তাই ফিজিক্যাল চেঞ্জ কোনোভাবেই হবে না। তাহলে দেখে নি উত্তর কি হবে? উত্তর হবে এক্সোথার্মিক রিয়াকশন। কারণ অক্সিজেনের উপস্থিতিতে যখন বার্ন হচ্ছে, তখন লাইটের সাথে সাথে হিটকেও কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই যে লাইট এবং হিট দুটোই পাওয়া যাচ্ছে, তো সেই কারণে এটা এক্সোথার্মিক হবে। ফটোকেমিক্যাল মানে কি? যখন আলোর উপস্থিতিতে কোনো রকম চেঞ্জ হয়, যেটা কিনা আমরা ফটোসিনথেসিসে দেখতে পাই, বাট এখানে আলো তৈরি হচ্ছে, এবং আলো তৈরি হচ্ছে অক্সিজেনের সাথে রিয়াকশনের জন্য। তো এখানে আলোর উপস্থিতিতে কোনো চেঞ্জ হচ্ছে না, বরং চেঞ্জ হওয়ার জন্য আলো তৈরি হচ্ছে। তাই না তো ফটোকেমিক্যাল হবে, না তো এন্ডোথার্মিক হবে, না তো ফিজিক্যাল হবে, সঠিক উত্তর হবে এখানে এক্সোথার্মিক। চলো পরবর্তী প্রশ্নে যাই। which of the following are most penetrating? পেনিট্রেটিং মানে যার ভেদন ক্ষমতা সব থেকে বেশি থাকে, যার এনার্জি সব থেকে বেশি হয়, তার ভেদন ক্ষমতাও সব থেকে বেশি থাকে। তো যদি এই চারটে অপশনকে ভালো করে দেখি, তাহলে গামার ভেদন ক্ষমতা সব থেকে বেশি, এবং সেই কারণে গামাকে কিন্তু ক্যান্সার থেরাপিতেও ব্যবহার করা হয়েছিল। তাই সঠিক উত্তর এখানে কি হবে? গামা। চলো পরেরটায় যাই। বলছে solution in test tube containing H2O and aqueous NaOH can be differentiated with the help of। কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় NaOH কে, এবং কার সাহায্যে ডিফারেন্সিয়েট করা যায়? এখানে NaOH কি আছে? জলের সাথে মিশে আছে। তো তার মানে এটা NaOH এর যদি আমি বলি ডাইলিউট সলিউশন, তো বলছে এই NaOH এর ডাইলিউট সলিউশনকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? সবার ফার্স্টে দেখো, এই NaOH টা কি, অ্যাসিড না বেস? তুমি বলবে ম্যাম OH আছে মানে বেস। তো আমি তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে বি ফর ব্লু, বি ফর বেস। তো তার মানে বেস
ব্লুতে কনভার্ট করে কাকে? রেডে। তো বেস ব্লুতে কনভার্ট করছে, ব্লুতে পরিবর্তন করবে, তো অবশ্যই ব্লু কালারের আর ব্লু হওয়ার কিছু নেই, রেড কালারের ব্লু হওয়ার সম্ভাবনা আছে। তো মনে রাখবে এখানে সঠিক উত্তর হয়ে গেল রেড লিটমাস, যার সাহায্যে বেসকে আইডেন্টিফাই করা যায়, কারণ বেস এই রেড লিটমাসকে ব্লুতে পরিণত করে, যেটা তুমি এইখানে ছবিতেও ভালো করে দেখতে পাচ্ছ। চলো পরবর্তীতে যাই। বলছে আর্টিফিশিয়াল রেন ক্যান বি মেড বাই থ্রোয়িং ইলেকট্রিফাইড স্যান্ড ফ্রম দ্য এরোপ্লেন। এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ধরো কোথাও খরা চলছে, বৃষ্টি হচ্ছে না, চাষবাসের ক্ষতি হচ্ছে, সেইখানে এই টেকনিকটা ব্যবহার করা হয়। এবার তুমি দেখো এরোপ্লেন থেকে এরকম স্যান্ড ফেলা হচ্ছে, তো বলছে এই স্যান্ডের মধ্যে কি কেমিক্যাল থাকে যার জন্য বৃষ্টিপাত হয়, অর্থাৎ যার জন্য ওই স্যান্ড বা ওই কেমিক্যালের চারপাশে জলের কণাগুলো জমতে থাকে এবং ভারী হয়ে যাওয়ার পর সেটির অধঃক্ষেপ ঘটে। তো মনে রাখবে সেটা কি, সেটা হচ্ছে সিলভার আয়োডাইড, এবং এই সিলভার আয়োডাইডকে ওই স্যান্ডের সাথে ফেলা হয় এবং এই সিলভার আয়োডাইডই তার চারপাশে জলের কণাগুলিকে আকর্ষণ করে, এবং অনেকগুলো জলের কণা যে আকর্ষিত হয়ে যাবে, মেঘ ভারী হয়ে যাবে এবং ঝরে পড়বে বৃষ্টির আকারে। তো এইভাবে কিন্তু আর্টিফিশিয়াল রেনিং করা হয়, যেটা তামিলনাড়ুতে, চায়নাতে, এই সমস্ত জায়গায় পরীক্ষামূলকভাবে করা হয়েছিল এবং ইন ফিউচারও করা হতে পারে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। অ্যান এস্টুয়ারি ইজ এ, এস্টুয়ারি কি? বডি অফ ওয়াটার, কোস্টাল বডি অফ ওয়াটার, সেমি ক্লোজড কোস্টাল বডি অফ ওয়াটার, ওয়াটার বডি অফ লেক। ওয়াটার বডি অফ লেককে কখনোই আমি এস্টুয়ারি বলি না। বডি অফ ওয়াটার মানে এখানে যা কিছুর কথা বলা হচ্ছে, নদী, সমুদ্র, যে কোনো যাতে জল আছে সেটাকেই বলা হচ্ছে, তার মানে সেটাও খুব একটা স্পেসিফিক আনসার হলো না। কোস্টাল বডি অফ ওয়াটার না, কোস্টাল বডি অফ ওয়াটার মানে তো সেটা সমুদ্রও হতে পারে, সেটা মোহনাও হতে পারে, তাহলে কি হবে উত্তর? উত্তর হবে সেমি ক্লোজড কোস্টাল বডি অফ ওয়াটার কে বলা হচ্ছে এস্টুয়ারি। তুমি দেখো এখানে এই যে ওয়াটার বডিটা, এটা দেখো এই জায়গা দিয়ে সেমি ক্লোজড আছে, তো এই যে সেমি ক্লোজ যে ওয়াটার বডিটা তুমি দেখছো এটাকেই বলা হচ্ছে এস্টুয়ারি। দেখো এই জায়গাটাতেও কিন্তু ও ক্লোজড হয়ে আছে, শুধুমাত্র কিছুটা জায়গা ওর ওপেন আছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। ডিউরিং সেল ডিভিশন ডিএনএ সিনথেসিস টেক্স প্লেস ইন। ডিএনএ সিনথেসিস কোথায় হয়? এখানে কিন্তু ডিএনএ সিনথেসিস মানে ডিএনএ তৈরি হওয়াকে বোঝাতে চেয়েছে। ডিএনএ থেকে ক্রোমোজোম হওয়া বা ডিএনএ থেকে ক্রোমোজোম হওয়ার পর সেটা ভাগ হয়ে যাওয়া এগুলো কিন্তু বলেনি, বলছে ডিএনএ তৈরি হচ্ছে কোন ক্ষেত্রে। তো মনে রাখবে প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এইগুলোতে কিন্তু তোমার ক্রোমোজোম যেটা কিনা ডিএনএ থেকে তৈরি হয়েছে, সেই ক্রোমোজোমের এখানে ডিভিশন হয়, ক্রোমোজোম দুটি সেলের মধ্যে ডিভাইড হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু ডিভাইডের কথা বলেনি, সিনথেসিসের কথা বলেছে, তাই সঠিক উত্তর হবে ইন্টারফেজ, এবং এই ইন্টারফেজে তিনটি দশা দেখা যাচ্ছে, এটা হচ্ছে G1S এবং G2। চলো পরবর্তীতে যাই। এরপর আমরা বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস, এ টেনিস বল, এ ফুটবল ক্যান হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি ইফ দে হ্যাভ ইকুয়াল ভেলোসিটি। বলছে টেনিস বল এবং ফুটবলের ইকুয়াল কাইনেটিক এনার্জি থাকবে যদি তাদের ইকুয়াল ভেলোসিটি থাকে। সেকেন্ড কি বলছে, এ হর্স অ্যান্ড এ ডগ আর রানিং উইথ দ্য সেম স্পিড, বোথ হ্যাভ সেম কাইনেটিক এনার্জি। বাবু স্পিড মানেই কি কাইনেটিক এনার্জি? তা তো নয়। স্পিড মানে তো কাইনেটিক এনার্জি নয়। কাইনেটিক এনার্জি যদি আমি ফর্মুলায় আসি তাহলে হাফ mv স্কোয়ার, তো তার মানে ভেলোসিটি থাকা মানেই যে কাইনেটিক এনার্জি সেম হবে তা কিন্তু নয়। আর এই কাইনেটিক এনার্জি শুধু ভেলোসিটির উপরও ডিপেন্ড করে না, যেটা মাসের উপরও ডিপেন্ড করে। তাহলে যেহেতু স্পিড বলেছে তো তার মানে এটা তো হলোই না, কারণ কাইনেটিক এনার্জির সাথে স্পিডের কোনো সম্পর্ক নেই। আর এখানে বলেছে ইকুয়াল ভেলোসিটি থাকলেই ইকুয়াল কাইনেটিক এনার্জি হবে না, তার কারণ মাসের উপরও কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে। তো তার মানে সঠিক উত্তর এখানে হবে নাইদার 1 or 2 ইজ কারেক্ট, কারণ যেহেতু কাইনেটিক এনার্জি মাস এবং ভেলোসিটির উপর ডিপেন্ড করছে তাই। চলো পরবর্তী প্রশ্নে যাই। which among the following fishes does not have central nervous system? central nervous system কার থাকে না? ডগ ফিশ, ক্যাটল ফিশ, জেলিফিশ, স্টারফিশ। যদি ডগ, কাটল এবং স্টারফিশের কথায় আসি এদের কিন্তু নার্ভাস সিস্টেম থাকে, কিন্তু যদি আমি জেলিফিশের কথায় আসি, এই জেলিফিশ নিডারিয়া গোত্রের মধ্যে পড়ে এবং নিডারিয়ারা পরিফেরার পরেরই পর্বের আছে, এবং পরিফেরা নিডারিয়া এদের কিন্তু অতটা উন্নত মানা হয় না যতটা আমরা মোলাস্কা বা একাইনোডার্মাটাকে মনে করি।
তো সেক্ষেত্রে জেলিফিশ হবে সঠিক উত্তর। তোমরা অনেক জায়গায় দেখেছো নিশ্চয়ই যে অক্টোপাস বিভিন্ন বুদ্ধি ধারণ করে, ওকে যদি একটা জায়গায় আটকে রেখে দেওয়া হয় ও নিজে থেকে বেরিয়ে আসতে পারে। তো সেই কাটেল ফিশ বা তোমার ডেভিল ফিশ এরা কিন্তু অক্টোপাস প্রজাতির মধ্যেই পড়ছে এবং এরা মোলাস্কায় পড়ে এবং এদের দেহে কিন্তু নিউরনের মতন কোষের উপস্থিতি দেখতে পাওয়া যায়। নিডারিয়া কিন্তু কোনোভাবে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অধিকার করে থাকে না বা এদের দেহে কোনো নিউরনের মতন কিন্তু কোষ নেই। চলো পরবর্তীতে যাই। বলছে ইন রিউমার স্কেল অফ টেম্পারেচার ওয়াটার বয়েলস এট, কত ডিগ্রিতে ওয়াটার বয়েল হয়? রিউমার স্কেলে কিন্তু 80 ডিগ্রি আরে তোমার বয়েল হয় কি ওয়াটার 80 ডিগ্রি রিউমারে ওয়াটার বয়েল হয়। আর যদি আমি রিউমারের সাথে তুলনা করি তাহলে 80 ডিগ্রি সেলসিয়াস রিউমার স্কেলে যেটা হবে সেখানে অ্যালকোহল বয়েল হয় এবং রিউমার এবং সেলসিয়াস স্কেলে একটা জায়গায় মেলে, সেটা কি না নিউমার এবং সেলসিয়াস স্কেলে যদি আমি আসি রিউমারে যেটা 0 ডিগ্রি সেলসিয়াসও সেটাই 0 ডিগ্রি। তো রিউমার আর সেলসিয়াস স্কেলের রিডিং 0 ডিগ্রিতেই শুধুমাত্র মেলে। চলে আসি মাইক্রোওয়েভ ওভেনস হিট ওয়াটার ইন ফুড বিকজ, কেন ফুড মানে ফুডের মধ্যে ওয়াটার কেও হিট করে? মানে যদি আমি ভাত বলি, ভাতের মধ্যে কিছু পরিমাণে জল উপস্থিত আছে এবং সেই জলটাকেই কিন্তু মাইক্রোওয়েভ ওভেনের হিট ওয়েভ উত্তপ্ত করায়। কেন? তার কারণ হচ্ছে ওয়াটার হিট ক্যাপাসিটি ভীষণ হাই। তো যদি তুমি ওয়াটারকে হিট করাতে পারো তাহলে সেই খাদ্য বস্তুতে ওয়াটার ছাড়াও আরো যে সমস্ত বস্তু আছে সেগুলো অটোমেটিক্যালি হিট হয়ে যাবে, কারণ ওয়াটারের হিট হতে অনেক বেশি সময় লাগে আর ওই যতটা বেশি সময় লাগছে তার মধ্যেই ওই খাদ্যের মধ্যে থাকা বাকি অংশগুলো গরম হয়ে যাচ্ছে। আর ওয়াটার যেটা ওই খাদ্যের মধ্যেই আছে বাকিদের সাথে, সেটা পরবর্তীকালে গিয়ে হিট হচ্ছে সবার লাস্টে। তাই ওয়াটার যতক্ষণে গরম হচ্ছে বাকিরা অলরেডি গরম হয়ে গেছে। তো সেই কারণে মাইক্রোওয়েভ ওভেনে ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি হাই হওয়ার জন্য ওয়াটারকে গরম করা হয় মাইক্রোওয়েভ ওভেনে। চলে আসি স্ট্রবেরি ইজ অ্যান এক্সাম্পল অফ, স্ট্রবেরি হচ্ছে ইজ অ্যান এক্সাম্পল অফ মাল্টিপল ফ্রুট। স্ট্রবেরি মাল্টিপল ফ্রুটের এক্সাম্পল, সেখানে সিম্পল ফ্রুটের এক্সাম্পল হবে কিন্তু আমাদের ম্যাঙ্গো। চলো পরবর্তীতে যাই। ট্রিপসিন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ এনজাইম? অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, লাইপোলাইটিক নাকি অ্যান্টি এনজাইম? ট্রিপসিন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ এনজাইম? এই ট্রিপসিন কোথা থেকে বেরোয়? এই ট্রিপসিন কিন্তু আমাদের প্যানক্রিয়াস থেকে বেরোয়, অর্থাৎ অগ্নাশয় থেকে বেরোয়। তো সেই ট্রিপসিন যেটা কিনা অগ্নাশয় থেকে বেরোয় সেটা কিন্তু প্রোটিনকে ভাঙে এবং প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এবং মনে রেখো যেহেতু প্রোটিনকে ভাঙছে তো তার মানে এটি কিন্তু প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে পড়ছে। যেখানেই তুমি লাইটিক বা লাইসিস কথা দেখবে সেটা মানেই হচ্ছে ভাঙা বা ব্রেকডাউন হওয়া। কেমন? তো এখানে যেহেতু ট্রিপসিন প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড করছে, সঠিক আনসার হবে প্রোটিওলাইটিক। অ্যামাইলোলাইটিক কে কে হবে? অ্যামাইলোলাইটিক যদি আমি আসি অ্যামাইলেজ হবে, যে অ্যামাইলেজ যেটা কিনা আমাদের স্যালাইভা থেকে বেরোচ্ছে। বা যদি আমি আসি আমাদের তোমার স্মল ইন্টেস্টাইন থেকে বেরোচ্ছে, প্যানক্রিয়াস থেকে বেরোচ্ছে, সেই অ্যামাইলেজ কিন্তু অ্যামাইলোলাইটিকের মধ্যে পড়বে। চলো পরবর্তীতে এবার আমরা যাই। which of the following quantities has a unit বা ডাইমেনশনলেস? মানে ইউনিট আছে কিন্তু কোনো ডাইমেনশন নেই। যদি আমি স্ট্রেনের কথায় আসি, স্ট্রেনের কোনো ইউনিটও নেই, ডাইমেনশনও নেই, পয়জনস রেশিও সেটারও নেই, রেনল্ডস নাম্বারেরও নেই। সঠিক উত্তর হবে সলিড অ্যাঙ্গেল। এবং এই সলিড অ্যাঙ্গেলের যেহেতু ইউনিট প্রেজেন্ট আছে কিন্তু ডাইমেনশনলেস মানে ডাইমেনশন নেই, ঠিক আছে, ডাইমেনশনলেস, তাই এদেরকে একটা পার্টিকুলার টাইপস অফ কোয়ান্টিটিতে ফেলা হয় যেটাকে বলা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এই সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি হতে গেলে এই ক্যারেক্টারই দরকার হয় এবং এই সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে প্লেন অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল পড়ছে। তো যেহেতু প্লেন অ্যাঙ্গেল এখানে অপশন নেই, সঠিক উত্তর হবে এখানে কি সলিড অ্যাঙ্গেল। চলো পরবর্তীতে যাই এবার আমরা। বলছে হাইড্রোলিক লিফট ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ, বহুবার বহু পরীক্ষায় জিজ্ঞেস করেছে, এটা নিয়ে দ্বিমত হবে না, সেটা হচ্ছে পাস্কালস ল। বার্নৌলিস থিওরেম এরোপ্লেনের মুভমেন্টের উপর নির্ভর করছে। আর যদি আমি আসি হাইড্রোমিটার, যার সাহায্যে কিনা কোনো বস্তুর শুদ্ধতা মাপা হয়, দুধের শুদ্ধতা মাপা হয়, তো সেখানে কিন্তু আর্কিমিডিসের প্রিন্সিপাল ব্যবহার করা হয়।
চলো পরবর্তী প্রশ্নে যাই। দ্য নাম্বার অফ সার্ভাইকাল ভার্টিব্রি ইন অল ম্যামেলস, বাবু জিরাফ হোক, একটা ইঁদুর হোক বা মানুষ হোক, সবাই ম্যামেলস, আর সবাই যেহেতু ম্যামেল, সবার সার্ভাইকাল ভার্টিব্রি মানে গলার এখানে যে নাম্বার অফ ভার্টিব্রি থাকে সেটা সেম, সেটা কত? 7 ভার্টিব্রি আর দেয়ার। চলো পরবর্তীতে যাই। মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন হিউম্যান বডি ইজ, দ্যাট ইজ কোলাজেন। কোলাজেন হচ্ছে আমাদের মানুষের দেহে পাওয়া সব থেকে বেশি অ্যামাউন্টের প্রোটিন। সেখানে যদি ব্লাড প্লাজমায় জিজ্ঞেস করে, ব্লাড প্লাজমায় সব থেকে বেশি কোন প্রোটিন পাওয়া যায়, তো ব্লাড প্লাজমায় মনে রেখো অ্যালবুমিন পাওয়া যায় সব থেকে বেশি। পুরো বডিতে জিজ্ঞেস করলে কোলাজেন, ব্লাড প্লাজমা বললে অ্যালবুমিন। চলো নেক্সট যাই এবার আমরা। সেল অর্গানেল ইজ হ্যাভিং অ্যাসিড হাইড্রোলিসিস ও ডাইজেস্টিভ এনজাইম, অবশ্যই হবে লাইসোসোম, যে কিনা ডাইজেস্টিভ সিস্টেম হিসেবে কাজ করে, ডাইজেস্টিভ সিস্টেম অফ সেল হিসেবে কাজ করে, সেলের ভেতর ডাইজেশনে সাহায্য করে। রাইবোসোম সেলের প্রোটিন ফ্যাক্টরিতে কাজ করে, অর্থাৎ প্রোটিন সিনথেসিসে ব্যবহার করে। মেসোজোম এটা মাইটোকন্ড্রিয়া লাইক ফাংশন করে, কিন্তু এই মেসোজোমকে কিন্তু কোনোভাবে ইউক্যারিওটিক সেলে পাওয়া যায় না, এদেরকে প্রোক্যারিওটিক সেলেই পাওয়া যায়। চলো পরবর্তী ক্ষেত্রে যাই এবার আমরা। বলছে গ্রাফাইট হ্যাজ এ স্ট্রাকচারাল সিমিলারিটি উইথ বোরন নাইট্রাইট, দ্যাট ইজ BN, এবং এটা কিন্তু WBCS মেনের পরীক্ষাতে এসেছিল। চলো পরবর্তীতে যাই এবার। ক্লাউড ইজ এ কোলয়েডাল ডিসপারশন অফ, ক্লাউড ইজ এ কোলয়েডাল ডিসপারশন অফ ওয়াটার ইন এয়ার। তো ওয়াটার ড্রপ in a dispersion medium of air is known as the cloud. চলো নেক্সট চলে আসি। হোয়াট ইজ হাইপারমেট্রোপিয়া? হাইপারমেট্রোপিয়া হচ্ছে চোখের ডিজিজ, এবং বলেছিলাম চোখে ইমেজ তৈরি হচ্ছে কোথায় তার উপর ভিত্তি করে ডিজিজের নাম হয়। তো চোখে ইমেজ তৈরি হচ্ছে রেটিনা থেকে দূরে, ফার ফ্রম রেটিনা বা লং ডিস্টেন্স ফ্রম রেটিনা। তো সঠিক উত্তর হবে লং সাইটেডনেস, এবং যেটাকে কনভেক্স লেন্সের সাহায্যে কিওর করা হয় বা সমাধান করা হয়। শর্ট সাইটেডনেস যেখানে চোখের মধ্যে কোনো বস্তুর প্রতিচ্ছবি বা ইমেজ রেটিনার কাছাকাছি বা শর্ট ডিস্টেন্সে তৈরি হচ্ছে, উদাহরণ কি হবে? মায়োপিয়া। চলো পরবর্তীতে যাই। দ্য BCG ভ্যাকসিন, ব্যাসিলাস ক্যামিলিওগুয়েনসিস ভ্যাকসিন ইজ অ্যাডমিনিস্ট্রেটেড ফর ইমিউনিটি এগেনস্ট, মানে কিসের ইমিউনিটি তৈরি করার জন্য BCG ভ্যাকসিন দেয়া হয়? অবশ্যই জানো টিউবারকিউলোসিস বা টিবি। পরবর্তী প্রশ্নের দিকে চলো যাই, কিন্তু সেখানে যাওয়ার আগে তোমাদের বলে দিই আমাদের WBCS 2023 প্রিলিমস কে লক্ষ্য করে মক টেস্ট সিরিজ চলছে। তো যারা এখনো নাওনি এবং এই ভালো ভালো কোয়েশ্চেন গুলো মিস করে যাচ্ছ, তারা কিন্তু ভীষণই কম দামে এই সমস্ত সেট গুলো পেয়ে যেতে চলেছো। তো অবশ্যই সুযোগ হাতছাড়া করো না, আমাদের এই নাম্বারে অবশ্যই কল করে নিও। এছাড়াও আমাদের কিন্তু WBCS SSC PSC পুলিশ রেল টেটের অফলাইন এবং অনলাইন ব্যাচেস আসছে। এছাড়াও আমাদের পুলিশকে লক্ষ্য করে ব্যাচ চলছে, ফুড আইসআই কে লক্ষ্য করে ব্যাচ চলছে। তাই যারা এখনো ভাবছো যে কোথায় প্রিপারেশন নেবে, তাদের কাছে কিন্তু এটা একটা গোল্ডেন সুযোগ। চলে আসি পরবর্তী প্রশ্নে। নর্মাল অ্যাডাল্ট হিউম্যান মেল হ্যাজ, নর্মাল অ্যাডাল্ট হিউম্যান মেলে সাধারণত 14 থেকে 17 গ্রাম মতন হিমোগ্লোবিন থাকে, আর মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে সাধারণত 12 থেকে 14 গ্রাম অবধি হিমোগ্লোবিন পাওয়া যায়। তাহলে সব থেকে কাছাকাছি অপশন এখানে আমি বি পাচ্ছি। চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার যাই। ইন প্লান্ট সেল ডিভিশন সাইটোকাইনেসিস ইজ মেডিয়েটেড বাই, সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস মানে হচ্ছে সেল ডিভিশন, সাইটোকাইনেসিস মানে কি? সেল ডিভিশন। তো সেই সেল ডিভিশন কিভাবে হয়? কারণ প্লান্ট সেলে সেল ডিভাইড করার জন্য কিন্তু সেন্ট্রোজোম প্রেজেন্ট থাকে না, সেন্ট্রোজোম এখানে কি থাকে? অ্যাবসেন্ট থাকে। তাহলে কে এই সেল ডিভিশনটা করায়, সাইটোকাইনেসিস করায়? তো মনে রাখবে সেল প্লেট করায়, তাই সঠিক উত্তর হবে সেল প্লেট। Which one of these is also known as read or write memory? তো read only memory কিন্তু ROM, আর RAM হচ্ছে random access memory এর মধ্যে পড়ছে। আর যদি আমি হার্ড ডিস্কের কথায় আসি বা ডিভিডির কথায় আসি, তো হার্ড ডিস্ক বা ডিভিডি এগুলো কিন্তু সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের মধ্যে পড়ছে।
চলো এগিয়ে যাই। দা ওল্ডেস্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন ইজ তারাপুর, যেটা কিনা মহারাষ্ট্রতে অবস্থিত। চলো পরবর্তীতে যাই। হুইচ টাইপ অফ ইউরেনিয়াম ইজ মিক্সড ইজ ম্যাক্সিমাম ইন দ্য ওয়ার্ল্ড? ইউরেনিয়াম 238 ম্যাক্সিমাম, আর ইউরেনিয়াম 235 কে আমরা অ্যাটমিক পাওয়ার প্লান্ট বা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে ব্যবহার করি, যেটা কিন্তু অনেক কম পরিমাণে পাওয়া যায়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। হুইচ অ্যাসিড ইজ ইউজ টু রিমুভ ইঙ্ক পট? অক্সালিক অ্যাসিড ইঙ্কের যে তোমার কি বলবো দাগ, কালির দাগ দূর করতে অক্সালিক অ্যাসিড ব্যবহার করা হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাই। দ্য স্টাডি অফ ড্রাগস অ্যান্ড দেয়ার অ্যাকশন। অবভিয়াসলি এটার থেকে সোজা উত্তর কিছু হয় না, ফার্মাকোলজি। ফার্মাকোলজিতে ব্যবহার করা হয়। প্যালিয়েন্টোলজি কি? প্যালিয়েন্টোলজি হচ্ছে জীবাশ্ম নিয়ে পড়াশোনাকে বলা হয়। আর ফার্মাসি কি? যেখানে কোন রোগের কোন ওষুধ থাকে। চলো, blood does not coagulate inside the body due to the presence of heparin. যেই আমাদের ব্লাড ভেসেল কেটে যায়, হেপারিন ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং তখনই একমাত্র প্লেটলেট অ্যাক্টিভ হয়ে ব্লাড টঞ্চন করাতে পারে। তো যেহেতু আমাদের দেহের ভেতর রক্ত নালিকা কখনোই কাটা ছেঁড়া থাকে না সচরাচর, তাই সেখানে হেপারিন অ্যাক্টিভ থাকার কারণে কখনোই প্লেটলেটস ভেঙে যায় না। চলো পরবর্তীতে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ প্রিন্টেড অন এ কমনলি ইউজ ফ্লুরোসেন্ট টিউব লাইট? সঠিক উত্তর হবে 6500K। এটা কিন্তু কমনলি প্রিন্টেড থাকে টিউব লাইট, ফ্লুরোসেন্ট টিউব লাইটে। when viewed in white light soap bubble shows color because of interference। এবং এটা কিন্তু লাইটের ওয়েভ বা তরঙ্গ নেচারের মধ্যে পড়ছে। চলো পরবর্তীতে যাই। হুইচ পার্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কন্ট্রোল রিফ্লেক্স অ্যাকশন? স্পাইনাল কর্ড কিন্তু রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবত্র ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, এবং স্পাইনাল কর্ড আর ব্রেন মিলেই কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়েছে। হোয়াট টাইপ অফ ডিভাইস আর কম্পিউটার, স্পিকার অর হেডফোন? দেখো যদি স্পিকারের কথা বলে বা হেডফোনের কথা বলে, যখন হেডফোনে আমরা শুনছি গান বা কারোর কথা, বা স্পিকার তো অলওয়েজ কথাবার্তা শোনার জন্যই ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে মনে রাখবে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্পিকারকে কিন্তু কখনোই আমরা ইনপুটের জন্য ব্যবহার করি না, সেটা মাইক্রোফোনকে ব্যবহার করি ইনপুটের জন্য। Which one of the following element exists in liquid state in room temperature? এর থেকে সোজা প্রশ্ন, আর এর থেকে সঠিক আনসারে দেওয়ার প্রশ্ন আর কিছু হতে পারে না, সেটা হচ্ছে মার্কারি। চলো পরবর্তীতে যাই। which among the following kinds of chemical reaction cause the rocks turns red or yellow? মানে পাথরের কালার পরিবর্তন হবে কিসের জন্য? অক্সিডেশনের জন্য। এবং এই অক্সিডেশনের ফলে যে পাথর ক্ষয়ে যাচ্ছে বা পাথরের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য পরিবর্তিত হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ওয়েদারিং বা আবহ বিকার। চলো পরবর্তীতে যাই। রেনবো ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ ফেনোমেনন? কোন ঘটনা? তো রেনবোতে বলছে রিফ্রাকশন অ্যান্ড স্ক্যাটারিং। না, রেনবোতে স্ক্যাটারিং হয় না, রিফ্রাকশন অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। রিফ্রাকশন আর ইন্টারনাল রিফ্লেকশন, হ্যাঁ দুটোই হয়। তারপর বলছে ডিসপারশন এন্ড রিফ্লেকশন, ডিসপারশন এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো যখন ডিসপারশন কথাটা অপশনে আছে, তো তুমি ডিসপারশনটাকে চুজ করবে। আর ডিসপারশন মানেই আমি বলেছি রিফ্লেকশন এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন একসাথে হয়, তাহলে সেক্ষেত্রে এই ডি অপশনটাও বাদ হয়ে গেল। আর যেহেতু ডিসপারশন এই প্রপার টার্মটা আমি পেয়ে গেছি, তাই বি অপশনটাকে আমি ধরবো না। সঠিক উত্তর হবে ডিসপারশন এন্ড রিফ্লেকশন। রিফ্লেকশন হচ্ছে বলেই তোমার চোখে এসে পৌঁছচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। যদি এখানে ডিসপারশন অপশনটা না থাকতো, তাহলে আমি রিফ্রাকশন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনকে চোখ বুজে মার্ক করে আসতাম। যেহেতু ডিসপারশন আছে, তাই ডিসপারশন এন্ড রিফ্লেকশনকে চুজ করব। ডিসপারশন এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশনকে চুজ করব না, তার কারণ ডিসপারশন ঘটনাটাই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আর রিফ্রাকশন নিয়ে হয়। চলো পরবর্তীতে যাই এবার। বলছে বেকিং সোডা ইজ, বেকিং সোডা কি? বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট এবং এর সাথে মৃদু অ্যাসিড মেশালে সোডিয়াম বেকিং পাউডার পাওয়া যায়, যেটা কিনা সোডিয়াম কার্বনেট দিয়ে তৈরি। চলো, ক্রোমোসোমস আর লিস্ট কন্ডেন্স ডিউরিং, কোথায় লিস্ট কন্ডেন্স থাকে? অবশ্যই ইন্টারফেজে, যেখানে ক্রোমোজোমের তোমার মানে ক্রোমোজোম তৈরি হওয়ার জন্য ডিএনএ সিনথেসিস হচ্ছে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে ইন্টারফেজ।
আচ্ছা সরি, ক্রোমোজোম লিস্ট বলেছে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে এখানে উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের দ্যাট ইজ মেটাফেজ। আমার একটু এখানে ভুল হলো বুঝতে, মেটাফেজ। তো লিস্ট কনডেন্সেট কিন্তু মেটাফেজে থাকছে, আর ডিএনএ সিনথেসিস কিন্তু ইন্টারফেজে হচ্ছে। যদি ডিএনএ লিস্ট কনডেন্সড বলতো তাহলেও ইন্টারফেজ বা প্রোফেজ হতো, কিন্তু যেহেতু ক্রোমোজোম বলেছে তাই মেটাফেজ হবে। চলো, ফ্রুটস আর কোটেড উইথ টিন অ্যান্ড নট উইথ জিঙ্ক, বিকজ তার কারণ হচ্ছে জিঙ্ক অনেক বেশি রিয়াক্ট করে টিনের তুলনায়, তাই সেই কারণে টিন দিয়ে কোট করা থাকে, জিঙ্ক দিয়ে নয়। তাই জিঙ্ক, সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক ইজ মোর রিয়াক্টিভ দ্যান টিন, মানে জিঙ্ক অনেক বেশি ভাবে বিক্রিয়া করে ফেলতে পারে খাদ্যবস্তু যা আমি রাখছি ফুড ক্যানের মধ্যে তার সাথে। তো যাতে এই জিনিসটা না হয়, বিষক্রিয়া তৈরি না হয়, তাই জিঙ্কের বদলে ওর থেকে কম রিয়াক্টিভ টিনকে ব্যবহার করা হয়। নেক্সট, প্লান্ট উইল্ট, প্লান্ট নেতিয়ে পড়ে, উদ্ভিদ নেতিয়ে পড়ে কেন? অবশ্যই বেশি পরিমাণে জল দেহ থেকে বেরিয়ে যাওয়ার জন্য, ট্রান্সপিরেশন বেশি হওয়ার জন্য। চলো পরবর্তীতে যাই। দ্য ব্রেকিং স্ট্রেস ফর এ ওয়্যার অফ ইউনিট ক্রস সেকশন ইজ কল্ড, মানে স্ট্রেস ব্রেক করার জন্য ইউনিট ক্রস সেকশন যেটা করা হয় সেটাকে কি বলে? সেটাকে কিন্তু বলা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ বলা হচ্ছে। The color of ozone is, color of ozone কি হবে? ব্লু কালারের হয় ওজোন গ্যাস, color of ozone is blue. Next, the substance that is added to make natural rubber strong and more bouncy, আমরা জানি সালফার, এবং এটাকে বলা হচ্ছে vulcanization of rubber. চলো নেক্সট যাই এবার আমরা। বলছে হিউম্যান বডির মেন অর্গান অফ ব্যালেন্স কোথায় লোকেটেড থাকে? হিউম্যান বডির মেন অর্গান অফ ব্যালেন্স কিন্তু আমাদের অন্তঃকর্ণ বা ইনার পার্ট অফ দ্য ইয়ারে থাকে, যেটাকে বলা হচ্ছে ককলিয়া। সঠিক উত্তর হবে এ। চলে আসি পরবর্তীতে। বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং কাইন্ডস অফ রুটস আর ফাউন্ড ইন সুগার কেন, মানে আখে কোন রুট পাওয়া যায়? তো মনে রাখবে সেটা হচ্ছে স্টিল্ট রুট কিন্তু পাওয়া যায় সুগার কেনে। আর যদি আমি বট গাছ বা ব্যানিয়ান ট্রি এর কথায় আসি, তো সেই ব্যানিয়ান ট্রিতে কিন্তু প্রপ রুট পাওয়া যায়। তো এই ছিল তোমাদের সঙ্গে মক 1 এবং মক 2 এর অ্যানালিসিস, যেটা আইসি একাডেমির পক্ষ থেকে তোমাদের নেওয়া হয়েছিল। সেইখানে সায়েন্স কোশ্চেন গুলো টোটাল অ্যানালিসিস আমি করে দিলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি আনসার দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস।